বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। জিহ্বার নিচে দিবেন, জিহ্বার উপরে দিবেন। হ্যাঁ হ্যাঁ, উপরে দিয়ে কি করবেন? মুখ বন্ধ করে মুখটা মিলে চাপ দিলেই হবে। দুই চাপ দিয়ে সরাই ফেললেন, মুখ বন্ধ রাখবেন। হ্যাঁ, তারপর আচ্ছা, তাহলে উনি কি বললো আপনি বলেন। উনি বলতে চাচ্ছে যে হ্যাঁ ব্যবহার করবো জিহ্বার উপরে যখন তীব্র ব্যথা হয়, বুকে ব্যথা হয়, তীব্র ব্যথা পছন্দ হইলে ইনহেলার মুখটা ধরে দুই চাপ দিতে দিয়ে কিছুক্ষণ মুখটা বন্ধ রাখবেন, এটাই বলছে উনি। আচ্ছা ঠিক আছে, উনি আপনি ঠিক শুনছেন। আর আপনি বলেন। এটা হচ্ছে মুখে লাগাতে হবে, যে কোনো ফাঁক না থাকে তখন ওই মুখগুলো পুশ করলে দুই পা ব্যবহার করে নিঃশ্বাসটা ভিতরের দিকে নিতে হবে, বিশ্বাসটা ভিতরে নিতে হবে। হ্যাঁ, রিয়েল ইনফরমেশন এখন আসছে, উনি কিন্তু এটা বলে নাই। আপনি মুখ শ্বাস বন্ধ করে রাখলে হবে না, শ্বাসটা ভিতরে নিতে হবে। আরেকটা কাজ আছে। হ্যাঁ আপনি বলেন, আপনি তো দেন নাই কখনো। রিয়েল নিয়ম হচ্ছে যে এই তিনজনের ক্ষেত্রে বলি, আপনাদেরও ফ্যামিলি যে কেউ থাকতে পারে। ইনহেলার নেওয়ার নিয়ম, যাদের শ্বাসকষ্ট আছে, অ্যাজমা, সিওপিডি, ডাক্তাররা ডায়াগনোসিস করে দিবে আপনার অ্যাজমা বা শ্বাসকষ্ট হয়েছে, আপনার সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ হয়েছে। ঠিক আছে, তারপরে আপনাকে এই ইনহেলার দিবে আপনার ফ্যামিলি মেম্বারকে অথবা আপনার রোগীকে। রুগী আপনাকে বলবে স্যার এটা কেমনে দিব, বা ডাক্তার সাহেব এটা কেমনে দিব। ডাক্তার সাহেব যদি না পারে তাহলে এত কিছু পারে না। ঠিক আছে, আচ্ছা। আর গ্রামে তো হচ্ছে যে বদনামের হার আরও বেশি। ঠিক আছে, আর গ্রামে তো দেখা গেছে আপনারা যেহেতু প্রচুর পরিমাণ ডাক্তার হইতেছেন, পল্লী চিকিৎসা করবো, আয়ুবেলে ডাক্তার ভালো না, বিজয় ডাক্তার ভালো, তারপরে এই ডাক্তার কিছু পারে না, উনি তারপরেও কিছু পারে। ঠিক আছে, এখন এটা নেওয়ার নিয়ম হচ্ছে যে এই যে ইনহেলার নিতে হলে সর্বপ্রথম হচ্ছে যে আপনি শ্বাসটা ফেলবেন। এবার মনে করেন ফেললেন, ফেলার পরে এটা মুখে দিলেন, ফেলার পরে তো আপনার ভিতরে এখন শ্বাস নিতে ইচ্ছে করবে। মুখে নিলেন, মুখে নিয়ে চাপ দিলেন, চাপ দেওয়ার সাথে সাথে শ্বাসটা নিলেন, নিয়ে যতক্ষণ শ্বাসটা অফ করে রাখতে পারবেন ততক্ষণ রাখবেন। এটা কোনো নির্দিষ্ট কোনো মেয়াদ নেই। কেউ দেখা গেছে যে 2 সেকেন্ড রাখতে পারবে, কেউ 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড, যে যতক্ষণ রাখতে পারে ততক্ষণই উপকার হবে। কিন্তু আপনি যদি মুখে চিৎ করে দিলেন, দিয়া শ্বাস নিলেনও না, ছাড়লেনও না, কোনো উপকার হবে না। আপনার ফলাফল জিরো না। যেখানে 100% কাজ করার কথা, সেখানে আপনার হয়তো 20%, 30%, 50%, 40% কাজ করবে, 100% কাজ হবে না। তাহলে এটা একটা ইম্পর্ট্যান্ট জিনিস, এটা কিন্তু কেউ শিখাবে না। ঠিক আছে, আর কিছু জিনিস কেউ শিখাইতে চায় না। হ্যাঁ, ডাক্তারের শত্রু। ঠিক আছে, আর আমি যদি বলি, আমি যদি শিখাই, তারা তো আমার সব রোগী নিয়ে যাবে। ঠিক আছে, তো এটা কোনটা? এটা 100 মাইক্রোগ্রাম অ্যাজমাসল হচ্ছে যে আপনার নর্মালি 300 মাইক্রোগ্রাম বা 400 মাইক্রোগ্রাম এরকম থাকে। এমজি লাগবে না, আপনার যে কোনো একটা নিলেই হবে। নিয়ে হচ্ছে যে আপনি করবেন, 2 চাপ দিবেন। ঠিক আছে, 2 চাপ দিয়ে 5 মিনিট অপেক্ষা করবেন। 5 মিনিটের মধ্যে যদি দেখেন যে আপনার শ্বাসকষ্ট কমে নাই, তাহলে আবার 2 চাপ দিবেন। 2 চাপ দেওয়ার পরে দেখবেন ভালো হয়ে যাবে। এটা হচ্ছে যে 6 আওয়ারলি ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, মানে হচ্ছে যে 6 ঘন্টা পর পর। হ্যাঁ, আরেকবার দেওয়া যাবে, আরও একবার, আরও 2-3 বারও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, অনেকের ধারণা আছে যদি আবার কোনো সমস্যা হয় কিনা, আরও 2-3 বার দিতে পারবেন যদি আপনার শ্বাসকষ্ট না কমে। এখন এই অ্যাজমাসলে যদি আপনার শ্বাসকষ্ট না কমে, তাহলে আরও আরেকটা ইনহেলার ব্যবহার করি আমরা, ব্যাক্লোমিন। এটা হচ্ছে ব্যাক্লোমিথাসন। হ্যাঁ, ব্যাক্লোমিথাসন, হাইড্রোক্লোরাইড ওগুলো লাগে না। ওগুলো হচ্ছে যে জাস্ট আপনি শুধু ব্যাক্লোমিথাসনটা ব্যবহার করেন। হাইড্রোক্লোরাইড ওগুলো হচ্ছে আয়োনাইজড ফর্ম করার জন্য, তারা হাইড্রোক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড এগুলো আছে। হ্যাঁ, জাইলোমেটাজিন, এটা হচ্ছে যে বিশেষ করে হচ্ছে যে আপনার হিসেবে পাওয়া যায়,
নাকের ড্রপ হিসেবে পাওয়া যায়। এটা হচ্ছে যে আপনার নাকটা যদি বন্ধ থাকে সেই কারণে যদি শ্বাসকষ্ট হয়, যেমন মনে করেন অনেকে নাক ডাকে রাতে, তাদের ক্ষেত্রে জাইলোমিটাজিন ইউজ করেন। দেখা যায় রাতে শ্বাস নিতে পারে না, কিসের কারণ? ওটা কিন্তু শ্বাসকষ্ট না, ওটা হচ্ছে তার নাক ব্লক হয়ে গেছে। ওটা অ্যাজমার সাথে কোনটা? অ্যাজমা ডায়াগনোসিস হওয়ার পরে দিবেন। বুঝলাম, কিন্তু প্রেশার আছে বা হার্টের সমস্যা তাদের ক্ষেত্রে হ্যাঁ, প্রেশার, হার্টের সমস্যা আছে, বিশেষ করে হার্টের সমস্যা থাকলেও হ্যাঁ এগুলো ইউজ করা যাবে। যাদের প্রেশার, ডায়াবেটিস, হার্ট সমস্যা আছে এগুলো দেওয়া যাবে, কারণ এগুলো কোনো হার্টের তেমন ইয়া নাই। দিতে পারবে না এমিনোফাইলিন, থিওফাইলিন। এমিনোফাইলিন ইনফিউশনের কথা বলছে কে? আপনি। এমিনোফাইলিনটা হচ্ছে যে যাদের হার্টের রোগ আছে তাদের দেওয়া যাবে না। কেন? তাদের হচ্ছে বুক দরপর বেড়ে যাবে, বুক দরপর করবে, তারপর হচ্ছে পাঁচ বেড়ে যাবে, তারপর হচ্ছে যে প্রেশার বাড়তে পারে। হ্যাঁ, সেই কারণে এমিনোফাইলিন, থিওফাইলিনটা ব্যবহার করা যাবে না যাদের হচ্ছে যে ইয়ে আছে। আর এগুলো তো হচ্ছে যে কোন ধরনের ওষুধ বলেন কে? হ্যাঁ, অ্যান্টি অ্যাজমার মধ্যে লোকেশন অনুযায়ী কোন ধরনের? একটা হচ্ছে যে টপিক্যাল, সিস্টেমিক। যেমন সিস্টেমিকের মধ্যে আইবি, আইএম, তাহলে এগুলো হচ্ছে টপিক্যাল ড্রাগ। হ্যাঁ, এটা যে জায়গায় সমস্যা আমি ওই জায়গাতে দিতেছি। ফুসফুসের সমস্যা আমি ডাইরেক্ট ফুসফুসে ঢুকিয়ে দিতেছি। এটা ইনহেলার মানে কি? কোথায় দিতেছি? ডাইরেক্ট ফুসফুসে দিয়ে দিতেছি। সমস্যা ফুসফুসে, ডিরেক্ট আমি ফুসফুসে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখন ট্যাবলেট ভালো না ইনহেলার ভালো? এই ক্ষেত্রে হচ্ছে ইনহেলার ভালো। ইনহেলার ভালো কেন বলেন? কে বলতে পারবে? যারা যুক্তি দেখাই বলতে পারবে ইনহেলার ভালো, তারা দাঁড়ান। হ্যাঁ, দুইজন দাঁড়ান। কেন ভালো, কেন খারাপ? এবং খারাপের পক্ষে কেউ বলতে চাইলে বলতে পারবে। হ্যাঁ বলেন, কেন ভালো? ইনহেলার ভালো, ট্যাবলেট ভালো না, কেন বলেন? কার্যকরী, এটা খুব দ্রুত দেওয়া যায় এবং খুব সহজে নেওয়া যায় এবং কাজ করে খুব তাড়াতাড়ি, ফুসফুসে চলে যায়। আর ওষুধ যেটা, এটা খাইলে খাওয়ার পরে ডাইজেস্টিভ হওয়ার পরে এটা কার্যকারিতা প্রকাশ করে। এটা সময় লাগবে। হ্যাঁ, এটা হচ্ছে ফাস্ট, দ্রুত কাজ করে। একটা হচ্ছে দ্রুত কাজ করে, আরেকটা হচ্ছে যে সহজে নেওয়া যায়। আর এই দুইটা। হ্যাঁ, আর কোনো আছে? আর পয়েন্ট, দুইটা পয়েন্ট পাইছি। আর হ্যাঁ, নির্দিষ্ট লোকেশনে দেওয়া যাচ্ছে। আর সাইড এফেক্ট সম্পর্কে কি বলবেন? ট্যাবলেট এবং সাইড এফেক্ট দুটোটারই আছে, তবে এটার সাইড এফেক্ট যদি হয় 20%, ট্যাবলেটের যদি 100% হয় এটার হবে 20%। এটার কম হবে। কেন কম হবে? এটা হচ্ছে যে আমি জাস্ট যেখানে সমস্যা এখানেই দিয়ে দিছি। আর ট্যাবলেটের ক্ষেত্রে প্রথমে আপনার পাকস্থলীতে যাবে, তারপর পুরো শরীরে সমান অ্যামাউন্টে যাবে। ফুসফুসে যতটুকু যাবে, আপনার কিডনিতে অতটুকু যাবে, আপনার হার্টে অতটুকু যাবে, পুরো শরীরে যাবে। আর এটা কিন্তু পুরো শরীরে যাচ্ছে না, শুধু আপনার যেখানে সমস্যা সেখানে যাচ্ছে, এই জন্য এটা সাইড এফেক্ট কম হবে। ক্লিয়ার? আচ্ছা, আমি তো মুনাস্টেনটা সবসময় খাই। মুনাস্টেন আর যদি বেশি সমস্যা হয় রাতের বেলা, মানে একটু শ্বাস ফেলার তখন ইউনিকোটিন 200টা খাই। খাওয়ার সাথে সাথে শ্বাসকষ্টটা রিলিজ হয়ে যায়। হ্যাঁ, এটা খাইতে পারেন, কোনো সমস্যা নাই। তবে হচ্ছে যে আপনি অ্যাজমাসরটা রাখেন। হ্যাঁ, দেওয়ার সাথে সাথে যদি এটা হচ্ছে যে হ্যাঁ অবশ্যই, যেমন আপনার প্রেশার, আপনার হাইপার টেনশন, তাহলে আপনি কি নিয়ে আসবেন আমার কাছে? কারো হাইপার টেনশন আছে এখানে? অথবা হ্যাঁ, আপনার মাথা ব্যথা, ঘাড় ব্যথা, তারপর হচ্ছে যে শরীর দুর্বল, দাঁড়াইতে পারি না, আপনি এটা নিয়ে আসবেন। আপনি বলবেন না যে আমার হাই প্রেশার। হ্যাঁ, যেমন এটা হচ্ছে যে রোগের নাম হচ্ছে হাইপার টেনশন। এই যে মাথা ব্যথা, ঘাড় ব্যথা, দাঁড়াইতে না পারা, এটা হচ্ছে লক্ষণ। ঠিক তদ্রুপ হচ্ছে যে অ্যাজমাটা হচ্ছে রোগের নাম, শ্বাসকষ্ট এটা হচ্ছে যে লক্ষণ। বুঝছেন? হ্যাঁ, ঠিক আছে। অ্যাজমা হাঁপানি হচ্ছে রোগের নাম, শ্বাসকষ্টটা হচ্ছে ওই রোগের লক্ষণ। আচ্ছা, 3 নম্বর হচ্ছে যে এগুলো দিলেন। হ্যাঁ, তারপরে আপনি ট্যাবলেট দিতে পারেন, ওই উনি খায় মোনাস্টেইন। হ্যাঁ, মোনাস্টেইন অথবা মন্টেলুকাস্ট। জেনারিক নেম হচ্ছে মন্টেলুকাস্ট। জেনারিক নেম জানতে হবে, কারণ হচ্ছে যে
আপনি যখন প্র্যাকটিস করবেন জেনেরিক নেম না জানলে আপনি মোনাস ট্রেনে জানেন অন্য কোম্পানিতে আছে ওরা জানবেন না। হ্যাঁ স্যার জেনেরিক নেম তো একই থাকবে কিন্তু ট্রেড নেম হ্যাঁ। গুলো থাকবে তাই না? হ্যাঁ, trade name-টা হচ্ছে যে- জেনেরিক নেমটা শিখতে হবে। জেনেরিক নেম হচ্ছে মেইন, স্যার, এক এক কোম্পানির এক এক এটা নাম। নিচে থাকে আর কি ছোট করে লেখা থাকে। বোনাস ট্রেনে ডোজ মোনাস ট্রেনের ডোজটা হচ্ছে প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে একটা করে একটা করে প্রতিদিন। প্রতিদিন একটা করে। হ্যাঁ রাতের বেলা। রাতের বেলা কেন ভালো হয় দিনের বেলা কেন? রাতে এগুলো বাড়ার সম্ভাবনা থাকে বেশি। রাতে খাওয়া না রাতে রাতে আমরা ঘুমের মধ্যে থাকি হ্যাঁ রাতে বাড়ার সম্ভাবনা থাকে, কি জন্য বাড়ে এগুলো পরে। হ্যাঁ এই ক্লাসে ভেরি ডিটেইলস। স্যার কতদিন চলবে এটা? এটা হচ্ছে যে সস ব্যবহার করতে পারে। সস মানে হচ্ছে যদি আপনার নেসেসারি প্রয়োজন অনুসারে, আপনি যদি মনে করেন একটা দুইটা খাইছেন, খাওয়ার পরে আপনার শ্বাসকষ্ট নাই, 6 মাস কোনো শ্বাসকষ্ট নাই, আপনার দরকার নেই। হ্যাঁ কিন্তু আপনি যদি মনে করেন যে আপনি না খাইলে আপনার শ্বাসকষ্ট হয়, তাহলে আপনি কন্টিনিউ চালাবেন। তখন খেলেই হয়। হ্যাঁ। যদি একটু কুসকুসে কাশতে হয় একটু শ্বাসের সম্ভাবনা দেখা দেয়। হ্যাঁ আপনার মাথায় হচ্ছে যে কোশ্চেন করছে, এই কারণে আপনি কোশ্চেনটা বুঝেন নাই। হ্যাঁ এই কথাটাই বলছি আমি, ঠিক আছে? ওই ডাক্তার জাকির নায়কের লেকচার দেখছেন কেউ এখানে? উনি তো এখন মোটামুটি ওনাকে তো লেকচার দিতে দেয় না বিভিন্ন দলগত ইস্যুর কারণে। হ্যাঁ ডাক্তার জাকির নায়ক, হ্যাঁ ইন্ডিয়ান বক্তা, ইসলামিক স্কলার। হ্যাঁ আচ্ছা পেস টিভিতে দিত আগে, হ্যাঁ এখন তো পেস টিভিতে ব্লগ। তো আমি হচ্ছে যে দলবত নির্বিশেষে যেটা হচ্ছে যে উনি যখন কোনো কোশ্চেন, উনি যখন লেকচার দেয়, কোনো কোশ্চেনের উত্তর দেয়, উনি কিন্তু কোনো তার কোনো কোশ্চেনের সুযোগ দেয় না। কেন? কারণ হচ্ছে আপনি যখন আমি যখন উত্তরটা দিব, আপনি যখন কোশ্চেন করবেন, আপনার মাথায় শুধু ঘুরবে যে কোশ্চেনটা কীভাবে উপস্থাপন করবেন, কি করবেন, কিন্তু আমি যে বলতেছি এটা কিন্তু আপনি শুনবেন না, বুঝবেন না, খেয়াল করবেন না। এজন্য উনি যখন ওনার মাথায় কোশ্চেন বুঝতেছে, কিন্তু সেম কথাই কিন্তু আমি বলে ফেলছি, উনি কিন্তু বুঝে নেই। ঠিক আছে? আচ্ছা না বোঝাটাই স্বাভাবিক। হ্যাঁ আচ্ছা তারপরে হচ্ছে যে আমরা থিওফাইলিন ব্যবহার করতে পারি। হ্যাঁ থিওবেন্ট, থিওবেন্ট এসআর আছে 300 মিলিগ্রাম। হ্যাঁ এটা ব্যবহার করতে পারি, এটাও হচ্ছে যে একটা হিসাবে ব্যবহার করতে পারি। হ্যাঁ 0+1 ট্যাবলেট, দুটোই ট্যাবলেট। হ্যাঁ থিওবেন্ট, THEOBENT, থিওবেন্ট এসআর, এসআর লিখলেই হবে। যেগুলো এসআর, ডাইক্লোফেন এসআর, বিভিন্ন এসআর আছে, ওগুলো এনজি উল্লেখ করতে হয় না। হ্যাঁ আবার যেগুলো হচ্ছে যে প্লাস, ওইগুলো তো এনজি উল্লেখ করতে হয় না, কারণ এগুলো হচ্ছে যে দুইটা ওষুধের কম্বিনেশন তো একই থাকে। স্যার এসআর ফুল নেম কি? সাবস্টেন্স রিলিজ। হ্যাঁ দেখছেন অনেক কিছু জানে অনেকেই, এক একজন এক একটা জিনিস। সাস্টেন্স এবং রিলিফ মানে কি? সাস্টেইনেবল মানে বেশি সময় ধরে এটা কাজ করে। কাজ করবে, অনেক সময় ধরে রিলিজ করবে, আস্তে 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 ওষুধটা আস্তে আস্তে ভাঙে। মনে করেন একটা ওষুধ আপনি পেটে দিলেন, দেওয়ার পরে কোনোটা হচ্ছে যে দেওয়ার সাথে সাথে গলে যাবে, কোনোটা হচ্ছে যে আস্তে 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 24 ঘন্টা ধরে গলবে। তার মানে হচ্ছে যে আস্তে আস্তে গলতেছে, শরীরে যাচ্ছে, 24 ঘন্টা গলতেছে, 24 ঘন্টা যাচ্ছে। ক্যাপসুলগুলো হ্যাঁ ক্যাপসুল স্টেট। এবার ট্যাবলেট ক্যাপসুল, বিশেষ করে গ্যাস্ট্রিকের ওষুধের ক্ষেত্রে ট্যাবলেট আছে, ক্যাপসুল আছে, কোনটা ভালো? ক্যাপসুল ভালো। দাঁড়ান, ট্যাবলেটের পক্ষে যুক্তি দিবেন, ক্যাপসুলের পক্ষে যুক্তি দিবেন, দুইজন দাঁড়ান। হ্যাঁ সাহসী দুইজন। কোন দুইজন ভালো বলতে পারবেন? ট্যাবলেটের পক্ষে একজন, ক্যাপসুলের পক্ষে একজন। নাই, দুইজন নাই। স্যার আপনি বলেন। হ্যাঁ না এখানে বলা, আপনাদের মধ্যে বলা মানে কি, এখানে হচ্ছে যে দুইটা জিনিস, একটা হচ্ছে নিজের কনফিডেন্স বাড়বে, আর আপনি যেটা বলবেন এটা কিন্তু আর বলবেন না। আপনি যে এখানে দাঁড়ায় বলছেন মৃত্যুর আগ পর্যন্ত আপনি যদি সঠিক বলেন আর বলবেন না, এবং ভুল হইল যদি আপনি শুধরান এটাও কিন্তু আর বলবেন না। দুইটার সময় পরীক্ষার হলে যে অঙ্কটা ভুল হয়, এটা যদি পরে আবার আপনি করেন, তাহলে ওই অঙ্কটা যদি আবার ফাইনাল পরীক্ষায় আসে ওটা আর ভুল হয় না। ঠিক আছে? আর কিন্তু বাকিগুলো ভুল হয়। ঠিক আছে? এই জন্যেই আমি দাঁড় করাই যে আপনি কতটুকু জানেন, মানে আপনাদের কতটুকু জানা আছে, কতটুকু লাইসেন্স আছে। ঠিক আছে? যদি আপনি একটা জিনিস জানেন তাহলে তো আমার রিপিট করার দরকার নেই। যেমন মাঝে মাঝে বলে ফেলে না যে মন্টিলুকাস এটা, তাহলে আমি মন্টিলুকাসের দিকে আর গেলাম না, এটা যদি জানে আর দরকার। ঠিক আছে?
থিওবেন্ড, হ্যাঁ থিওবেন্ড এসআর, হ্যাঁ হ্যাঁ থিওবেন্ড এসআর হচ্ছে এগুলা বিভিন্ন রিসেপ্টর আছে। এটা হচ্ছে যে জ্যান্তোফাইলিন রিসেপ্টর, হ্যাঁ রিসেপ্টর, এই রিসেপ্টরের মধ্যে কাজ করে। আর ওই যে মন্টেলুকাস্ট, এগুলো হচ্ছে যে এক এক রিসেপ্টরের উপর এক একটা ওষুধ কাজ করে, বিভিন্ন জেনেরিক নাম। তাহলে এটাও সেম, এটা হচ্ছে যে থিওবেন্ড এসআরটাও একই রকম। আপনার যদি মনে করেন যে আপনার দুটোটা একসাথে খাইলে ভালো হয়ে যায়, এরপরে আর নেক্সট অ্যাজমার লক্ষণ কিন্তু সবসময় থাকে না, মাঝখানে ইন্টারভাল থাকে, মাঝখানে আপনি ভালো থাকবেন। শীতকালে একটু বাড়বে, গরমকালে টোটালি ভালো, কোনো সমস্যা নাই। তাহলে গরমকালে আপনার দরকার আছে কন্টিনিউ মোনাস আর থিওবেন্ড কন্টিনিউ করা দরকার নেই। কিন্তু আবার কিছু কিছু পেশেন্ট আছে গরম শীত নেই, হাজার 24 ঘন্টায় সবসময় শ্বাসকষ্ট থাকে। এটা হচ্ছে যারা হচ্ছে বয়স্ক। কি বলছেন? হ্যাঁ এইখানে কোশ্চেন আছে, এটা হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেমের ড্রাগে যখন যাব তখন এই কোশ্চেনটা করেন, হ্যাঁ তখন এটার উত্তর দেওয়া হবে। আচ্ছা, তারপরে হচ্ছে যে থিওবেন্ড এসআর গেল, মন্টেলুকাস গেল, মোনোস্টেন গেল, অ্যাজমাসন গেল, হ্যাঁ এগুলোই। এছাড়া হচ্ছে যে আর শর্ট কোর্স একটা স্টেরয়েড দিতে পারেন, হ্যাঁ পোরাডাক্সন 0.5 মিলিগ্রাম অথবা কর্টেন 5 or 10 অথবা 20 মিলিগ্রাম, ঠিক আছে। এটা হচ্ছে যে 10 দিনের জন্য দিবেন, বেশি দিনের জন্য দেওয়া যাবে না। এটা হচ্ছে স্টেরয়েড। স্টেরয়েড সম্পর্কে কোনো ধারণা আছে কারো? স্টেরয়েড না, হ্যাঁ বলেন। হ্যাঁ এটা পোরাডাক্সন কর্টেন ডেক্সামিথাসন, হ্যাঁ সরি 0.5, হ্যাঁ 0.5, এটা 0.5। দাঁড়ান, সেনাবাহিনী দাঁড়ান। আপনি কি মাইন্ড করেন নাকি? আপনি আবার পরে দেখা গেছে যে ক্যান্টনমেন্ট আছে সাথে, লোক বলাই আমার ধরেন নাকি? হ্যাঁ 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 হাইড্রোকর্টিসন। আচ্ছা, উনি কি বলছে এটা কেউ বুঝছেন? যে ওটা একটু সাইড এফেক্ট আছে কিনা, যে ওটা একসাথে ব্যবহার করে সাইড এফেক্ট আছে না এটা বলে নাই, এটা বলে নাই। আর কেউ বুঝছেন কি বলছে? ক্লিয়ার করে, মানে এই যে আপনারা মনোযোগ দেন না, এটা তার প্রমাণ। হ্যাঁ উনি কিন্তু ঠিকই বলছে, আমিও বুঝছি, উনিও বুঝছে, ঠিক আছে নি? আপনারা বুঝছেন কিনা সেটা হচ্ছে কথা। কেউ বুঝছেন? ওনার কাছাকাছি যারা আছেন বুঝছেন উনি কি বলছে? আপনি বুঝছেন না? হ্যাঁ তো মনোযোগী আপনি হ্যাঁ দাঁড়ান, হ্যাঁ আপনি মনোযোগ দেন নাই, আপনি বুঝছেন নি? হ্যাঁ এটাই বলছে, হ্যাঁ উনি বুঝছে। পার্শ্ব প্রতিক্রিয়া যেন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া যেন না হয়, এটা এই জন্য এটা দেওয়া হয়। তাহলে এটা কি যৌক্তিক না অযৌক্তিক? হ্যাঁ যৌক্তিক না, এটা বলছেন আপনি মনে করেন 1 মার্ক পাইয়া গেছেন। আচ্ছা, কেন যৌক্তিক না এটা বলতে পারবেন? হ্যাঁ প্রতিরোধ ক্ষমতা কম। হ্যাঁ আচ্ছা, তাহলে উনি কি বলছে এটা আপনি বুঝছেন না? কি বলছে বলেন? উনি বলছে যে স্টেরয়েডের ক্ষেত্রে যেটা হয়, যে ওভারঅল দিলে হয়তো মানে ক্ষতি করতে পারে, যে এটা হয়তো পার্শ্ব প্রতিক্রিয়া দিলে না হতে পারে। তবে আমি যতটুকু জানি আমার দৃষ্টিতে আপনি যে জানেন, কেন জানেন সেটা আমি বুঝি। আপনার কোনো পেশেন্টের ক্ষেত্রে এটা দেওয়া হয়েছে বা আপনার নিজের ক্ষেত্রে এটা দেওয়া হয়েছে, সে কারণেই আপনি বলছেন, সেটা আমি বুঝছি এবং এটা দেওয়া হয় সেটাও আমি জানি। আচ্ছা, সেটা উনি কি বলছে
সেটা হচ্ছে যে ওরাডাক্সনটা ব্যবহার করা হয় পার্শ্ব প্রতিক্রিয়া যেন না হয় সেই কারণে। হ্যাঁ, এটা বলছে ওনার সাথে আমি 50% একমত, আবার 50% দ্বিমত। ঠিক আছে, 50% একমত, 50% দ্বিমত। 50% একমত কেন? মনে করেন আপনি কোনো একটা ওষুধ দিলেন, সেটা যেই কোনো ওষুধ হইতে পারে, প্যারাসিটামল হইতে পারে, মোনাস্টেইন হইতে পারে, তারপরে হচ্ছে ডাইক্লোফেন হইতে পারে, রোলাক হইতে পারে, অ্যামোক্সিসিলিন হইতে পারে, এজিথ্রোমাইসিন হইতে পারে, ক্লেরিথ্রোমাইসিন হইতে পারে, যেই কোনো ওষুধ হইতে পারে। অথবা আপনি যে কোনো ওষুধ দেওয়ার পরে যদি হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন, এটা কিন্তু আমি আগেও বলছি, হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন। হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন কে বুঝছে? হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশনটা কি, এটা কে বুঝছে? কেউ বুঝছে না? হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন ক্লাস শেষের দিকে, হ্যাঁ, যদিও বৃষ্টি হয়, চাইলেও যাওয়া যেত না। হ্যাঁ, আচ্ছা, হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন এটা কে বুঝছে বলেন? কেউ বুঝছে? ওনার কোশ্চেনটা কিন্তু এই ধরনেরই। হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন মানে হচ্ছে যে কোনো ওষুধ খাওয়ার পর যদি ওই ওষুধটা তার শরীরের সাথে ম্যাচ না করে, তার শরীরের মধ্যে ওই ওষুধটা যদি মনে করে না কাজ করা ফ্যাক্ট না। এখন আপনার শরীরে যদি ইনজেকশন দেয়, একটা ইনজেকশনের নিডেল ঢুকানোর সময় কিন্তু আপনার অতটা ব্যথা হয় না, কিন্তু আপনার শরীরে যদি একটা কাঁটা ঢোকে, একটা ইনজেকশন আপনার ঢুকিয়ে রাখেন, দেখবেন আপনার ব্যথা করবে না। মানে ইনজেকশনের যে নিডেল, সিরিঞ্জের যে নিডেলটা আছে, সুইটা আছে, এটা আপনি ঢুকিয়ে রেখে দিবেন, আরেক দিক দিয়ে একটা কাঁটা ঢুকিয়ে রেখে দিবেন, দেখবেন কাঁটার মধ্যে প্রচণ্ড ব্যথা। আর ইনজেকশনের সিরিজে অত কোনো ব্যথা আছে, হালকা টলারেবল, অত কোনো ব্যথা নাই। দুইটাতে দুই রকম যদিও দুইটো সুই জাতীয়। একটা হচ্ছে যে ইনজেকশনের সিরিজটা হচ্ছে যে ওনারা রিসার্চ করে, গবেষণা করে, বডির সাথে ম্যাচ করে এরকম জিনিস দিয়ে তৈরি করছে, ওইরকম জিনিসের প্রলেপ দিয়ে দিছে উপরে, যেন এই রিঅ্যাকশনটা না হয়। কিন্তু কাঁটার মধ্যে কোনো এই ধরনের কিছু দেওয়া নাই। এই জন্য কাঁটা হচ্ছে যে শরীরের জন্য একটা ফরেন বডি মানে হচ্ছে যে এটা শরীরের সাথে ম্যাচ করে নাই, কিন্তু এই ইনজেকশনের নিডেলটা ম্যাচ করছে, এই জন্য এটাতে অত ব্যথা নাই। এটাতে কাঁটাটা ম্যাচ করে না, এই জন্য কাঁটায় প্রচুর ব্যথা হবে। এখন ব্যথা হওয়ার কারণ কি? দুইটাতে দুই রকম ব্যথা হওয়ার কারণ কি? কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে খেয়াল রাখবেন। কিন্তু ওষুধের থেকে ওখানে গেলাম, কি ওষুধ? যে কোনো ওষুধ খেলে হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন হতে পারে, সেটা প্যারাসিটামল হতে পারে, যে কোনো টাইপের ওষুধ হতে পারে। এবার হাইপার সেন্সিটিভিটি কি? আপনি একটা নিডেল ঢুকাইলেন বা ইনজেকশনের সিরিঞ্জ ঢুকাইলেন, এটা তো অত বেশি ব্যথা হবে না, কিন্তু কাঁটা ঢোকার পর আপনার প্রচণ্ড ব্যথা। আপনি যতক্ষণ পর্যন্ত এই কাঁটা না খুলবেন ততক্ষণ পর্যন্ত আপনার মনে শান্তি হবে না। এটার কারণ কি? কাঁটাটা ঢোকার পরে হাইপার সেন্সিটিভ রিঅ্যাকশন হবে। এটা হচ্ছে মাইল্ড হাইপার সেন্সিটিভ রিঅ্যাকশন, মাইল্ড, মডারেট, সিভিয়ার হাইপার সেন্সিটিভ। মডারেট যে কোনটা? মডারেটটা হচ্ছে যে আপনার শরীরে যদি যেমন একটা ড্রাগ খাইলেন, ড্রাগ খাওয়ার পরে দেখা গেছে র্যাশ হয়ে গেল, চুলকানি হয়ে পুরো শরীর চুলকাইতেছে, অ্যালার্জির মতো দেখা গেছে, তার কিন্তু শ্বাসকষ্ট নাই, এটা হচ্ছে মডারেট। সিভিয়ার হচ্ছে যে শ্বাসকষ্ট এরকম খাওয়ার পরেই হচ্ছে যে আপনার চুলকানি শুরু হয়ে গেছে, জ্বর আয়া গেছে, শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে, এটা হচ্ছে সিভিয়ার হাইপার সেন্সিটিভ রিঅ্যাকশন। তাহলে হাইপার সেন্সিটিভ রিঅ্যাকশন তিন প্রকার, একটা হচ্ছে মাইল্ড, মডারেট, সিভিয়ার। মাইল্ড হচ্ছে যে এখানে গেছে, এখানে হালকা একটু সমস্যা হয়েছে। মডারেট হচ্ছে পুরো শরীর ফুলে গেছে, গোল 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 অ্যালার্জি, আমরা যেটা অ্যালার্জি বলতে যেটা বুঝাই, এটা হয়েছে। আর সিভিয়ার হচ্ছে শ্বাসকষ্ট হবে, তারপর হচ্ছে জ্বর হবে, প্রেশার কমে যাবে। এটা উনি যেটা বলছে ওদিকে শেষ উত্তর দিতেছি ওনারটা। তো এখন হাইপার সেন্সিটিভিটিটা কি এটা আগে বুঝেন। হাইপার সেন্সিটিভিটি হচ্ছে, মনে করেন হচ্ছে হাইপার সেন্সিটিভিটি কে করে? আমাদের শরীরে তিন ধরনের কণিকা আছে। কি কি? প্লাটিলেট। এই ডাব্লিউবিসি হচ্ছে যে হোয়াইট ব্লাড সেল। এই হোয়াইট ব্লাড সেলের কাজ হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা।
ঠিক আছে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা। রোগ প্রতিরোধ ক্ষমতা কিভাবে বৃদ্ধি করে সেটা হচ্ছে যে এই জিনিসটা হচ্ছে যে শরীরের আপনার পুলিশের মতো কাজ করে। পুলিশ অথবা সেনাবাহিনী, আমাদের যে সেনাবাহিনী আছে, সেনাবাহিনী এক্সাম্পলে দিই। সেনাবাহিনীর কাজ কি? যুদ্ধে যদি কোনো সমস্যা হয় দেশকে রক্ষা করা। আর পুলিশ ইন্টারনাল কোনো সমস্যা হলে সেটা হচ্ছে দেশকে রক্ষা করবে। পুলিশ সেনাবাহিনী অথবা যে কোনো বাহিনীর মতো কাজ করে, এটা যে কোনো বাহিনীর মতো কাজ করে। আপনার শরীরে যদি কোনো শত্রু প্রবেশ করে সাথে সাথে WBC ওই জায়গায় চলে যাবে, হোয়াইট ব্লাড সেল। হ্যাঁ, এটা হ্যাঁ ডিফেন্সিভ কাজ করে, ডিফেন্স মেকানিজমে কাজ করে। ওটা ওই জায়গায় চলে যাবে। ওই জায়গায় গিয়ে মনে করেন এটা হচ্ছে WBC আর এটা হচ্ছে আপনার ওষুধ। ওষুধগুলো তো আচ্ছা পরমাণু লেভেলে চলে যায়, অনুপরমাণু লেভেল, মাইক্রো লেভেলে ওষুধটা ভেঙে। অথবা এটা জীবাণুও ধরতে পারেন বা ড্রাগ, যাই ধরেন। আর এটা হচ্ছে WBC, এটা মনে করেন ড্রাগ और ব্যাকটেরিয়া, হ্যাঁ, অথবা যে কোনো জীবাণু। আর এটা হচ্ছে WBC। এই দুইটার মধ্যে হচ্ছে যে রিঅ্যাকশন হবে, রিঅ্যাকশন হয়ে একটা আরেকটারে ভেঙে ভাঙার চেষ্টা করবে অথবা মেরে ফেলার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে যার সংখ্যা বেশি থাকবে, যদি এখানে সেনাবাহিনীর সংখ্যা বেশি থাকবে উইন হবে সেনাবাহিনী। আর যদি এখানে মনে করেন এটা ডাকাত দল আর সেনাবাহিনী বা পুলিশ, যার সংখ্যা বেশি থাকবে সে উইন হবে, এটাই স্বাভাবিক, ঠিক না? এখন আপনার শরীরে যদি ব্যাকটেরিয়ার পরিমাণ বেশি ঢুকে যায়, WBCর পরিমাণ কম হয়, তখন আপনার শরীরে রোগ আক্রান্ত হবেন। আপনার রোগ মানে WBC হেরে যাওয়া মানে কি? আপনি রোগী হয়ে যাওয়া। প্রথমে কিন্তু ফাইটিং হবে। আপনার শরীরে জীবাণু ঢুকলেই জ্বর আসে। কেন জ্বর আসে? জ্বরটা আসা মানে হচ্ছে যে শরীরে অনেক ফাইটিং হইতেছে, অনেক কেমিক্যাল রিঅ্যাকশন হইতেছে, সে কারণে টেম্পারেচার বাড়াই দিতেছে শরীর। কেন? আপনার জীবাণু মারার জন্য। এই দিক দিয়ে জীবাণু মারার জন্য হিট ব্যবহার করে। আরেকটা হচ্ছে যে এখানে কেমিক্যাল রিঅ্যাকশন হইলে অনেক কেমিক্যাল সাবস্টেন্স রিলিজ হয়, এগুলোর কারণে তাপমাত্রা বেড়ে যায়। এখন এই যে একটা আরেকটার সাথে রিঅ্যাকশন কখন করবে? এখন আপনার নর্মালি যদি এটা যদি হচ্ছে যে শরীরের সাথে এই যে WBCর সাথে ম্যাচ থাকে, পরিচিত থাকে, তখন কিন্তু WBC এই রিঅ্যাকশনটা করে না। কিন্তু যদি অপরিচিত, ওই রিসেপ্টরের মতোই, যদি আপনার দারোয়ান পরিচিত, দারোয়ান মালিকের পরিচিতি থাকলে কোনো সমস্যা নাই, ঢুকো বের হও, কোনো ঝামেলা নেই, শরীরে ঢুকবে বের হবে, কোনো সমস্যা নেই। কিন্তু অপরিচিত হইলেই ঘিরে ফেলবে, ধরে রাখবে, হ্যাঁ, এটাকে মারার চেষ্টা করবে। WBCটাও ঠিক তেমন প্রহরের মতো কাজ করে। আপনার যদি শরীরের সাথে এটা কোনো ম্যাচিং না হয়, তখনই আপনার এটার বিরুদ্ধে রিঅ্যাকশন শুরু হয়, হাইপার সেন্সিটিভ রিঅ্যাকশন শুরু হয়। তখন এক ধরনের আমরা হিস্টাসিন খাই, হ্যাঁ, হিস্টাসিন খাই না? হিস্টাসিন, এটা হচ্ছে যে হিস্টাসিন হচ্ছে যে হিস্টামিন থেকে আসছে, হ্যাঁ, হিস্টামিন। হিস্টামিন হচ্ছে এক ধরনের হরমোন, হিস্টামিন হরমোন। হিস্টামিন বের হয়, এই হিস্টামিন বের হইলেই হচ্ছে যে আপনার যত চুলকানি, প্রেশার কমে যাওয়া, শ্বাসকষ্ট হওয়া, এগুলো হবে। এই হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন হবে। তখন এই হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশনটা কমানোর জন্যই আমরা শর্ট টাইমের জন্য স্টেরয়েড ব্যবহার করতে পারি। স্টেরয়েডটা হাইপার সেন্সিটিভিটিটা কমায়, ওনার কোশ্চেনের উত্তর। কিন্তু সেটা আমরা লং টাইম ব্যবহার করতে পারবো না। লং টাইম ব্যবহার করলে কি হবে? লং টাইম ব্যবহার করলে এমন হবে না এরকম কিছু নেই, সব হইতে পারে স্টেরয়েডের কারণে। সকল ধরনের রোগ হইতে পারে, সব কিছু হইতে পারে আপনি যদি লং টাইম ব্যবহার করেন। মানে আপনি হচ্ছে যে এক সময় হচ্ছে যে আপনি থাকবেন কিন্তু আপনার কোনো ডিফেন্স থাকবে না। কারণ কি? স্টেরয়েড হচ্ছে যে এটা স্টেরয়েড আসে WBC চেষ্টা করবে, আপনার শরীরে জীবাণু ঢুকছে, স্টেরয়েড WBC চেষ্টা করবে এই জীবাণুকে মারানোর জন্য। আপনি স্টেরয়েড দিয়ে দিলেন, স্টেরয়েড এটাকে বলবে না মারার দরকার না, এটাকে খালি ইনহিবিট করবে, বাধা দিয়ে রাখবে। মারামারি লাগলে যেরকম মনে করেন মা বাপ সামনে দিয়ে থাক, লাগিস না, ঠিক আছে, আজকে থাকুক, বা বন্ধু বান্ধব যদি থাকে থাক,
মাঝখান দিয়ে বেরিয়ে দিয়ে দেয়, ঠিক আছে। স্টেরয়েডটাও এরকম, WBC চায় জীবাণু মারতে, কিন্তু স্টেরয়েড আপনি দিলেন, কন্টিনিউয়াস ইউজ করলেন, স্টেরয়েড জীবাণু মারতে দিবে না, বলবে রিয়েকশন কোনো যুদ্ধের দরকার নাই, আমরা নিউট্রাল, ফিলিস্তিন এবং ইয়ের মতো, ইসরায়েলের মতো, কোনো যুদ্ধের দরকার নাই, ওরা ওদের মতো থাকুক, আমরা আমাদের মতো থাকি। এক সময় কি হয়েছে, পুরা দেশই দখল করে ফেলছে। ঠিক তদ্রুপ এক সময় আপনার পুরা শরীর দখল করে ফেলবে কে? স্টেরয়েডের কারণে স্টেরয়েড দখল করবে না, রোগ জীবাণু দখল করে ফেলবে, ঠিক আছে। তখন আর আপনার কোনো করার কিছু থাকবে না। আপনি দেখা গেছে যে নর্মাল, দেখা গেছে যে এই রুম থেকে বেরো একটু গরম হইলে জ্বর সর্দি কাশি দেখা দিবে, একটু ইয়ে হইলে। এখন কি কি হইতে পারে এখানে? আপনার হাড়ের ক্ষয় হইতে পারে স্টেরয়েড লং টার্ম ইউজ করলে, হার্টের সমস্যা হইতে পারে, কিডনির সমস্যা হইতে পারে, ব্রেনের সমস্যা হইতে পারে, তারপরে হচ্ছে যে আপনার কি বাচ্চাদের ক্ষেত্রে বৃদ্ধি, হ্যাঁ বৃদ্ধি কম হইতে পারে। তারপরে হচ্ছে যে আপনার আরও আছে যে আপনার চোখে ছানি পড়া, চোখে ছানি পড়তে পারে এই ধরনের। এরপরে হচ্ছে যে এজিং প্রসেস, আপনার বয়স্ক লাগতে পারে, আপনার চামড়া মোটা হয়ে যেতে পারে, ঠিক আছে। এই ধরনের সমস্যা হইতে পারে। মানে স্টেরয়েড দিলে সবচেয়ে বেশি যে সমস্যাটা, সেটা হচ্ছে যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যায়, যেটা আপনার জন্য সবচেয়ে দরকার সেটাই কমে যায়। সেই জন্য স্টেরয়েড আমরা ব্যবহার করব কখন? যখন হচ্ছে যে মনে করেন কখন ব্যবহার করব, যখন দেখতেছি যে 2 ওজন লাগলেই দেখা গেছে যে একটা বড় ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা আছে, তখন আপাতত থামানোর জন্য আমরা স্টেরয়েডটা ব্যবহার করব, আপাতত টেম্পোরারি। অনেক সময় এরকম হয় না, 2 জন মারামারি লাগছে, এখন যে বুদ্ধিমান হ্যাঁ আপাতত চলে আয়, হ্যাঁ কিন্তু বাড়িতে আসিয়ে চলে যাবো মামলা দিতে। আজ রাতে যে বুদ্ধিমান না, হ্যাঁ কিন্তু ওখানে বসে বসে দেখা গেছে ঝগড়া করবো, মাথা পাঠাইবো, পরে আবার হে মায়েরও খাইবো, মামলাও খাইবো, ঠিক আছে। ঠিক এটা হচ্ছে যে টেম্পোরারি হচ্ছে যে জাস্ট হচ্ছে যে স্টেরয়েডটা যখন দেখা গেছে আপনার ইমার্জেন্সি, শ্বাসকষ্ট হচ্ছে, প্রেশার কমে গেছে, তার চুলকানি হইতেছে, এই টাইমে হচ্ছে যে আপনার ক্ষতি দেখার সময় নেই, এই টাইমে আমার দরকার হচ্ছে রুগী বাঁচান ফরজ। তখন আমি স্টেরয়েড দিব, দেখবো, আমি তাকে বলবো দরকার নাই, মারামারির দরকার নাই, আগে সে বাঁচুক, ঠিক আছে। তখনই আমরা স্টেরয়েডটা ব্যবহার করব। আর অ্যাজমার ক্ষেত্রেও আমরা শর্ট কোর্স স্টেরয়েড ব্যবহার করব। কোন ক্ষেত্রে? যে বিশেষ ক্ষেত্রে এই যে ইয়ং লোক, তাদের ক্ষেত্রে আমরা স্টেরয়েড ব্যবহার করব না। স্টেরয়েড ব্যবহার করব যাদের বয়স 80-90-এর উপর হয়ে গেছে, সে দেখা গেছে যে একটু হাঁটলেই দেখা গেছে ওই যে নর্মাল যে ওষুধগুলো দিলাম এগুলোতে তার কোনো কাজ করে না, তখনই আমরা শর্ট 10 দিনের জন্য তাকে স্টেরয়েড দেব, 10 দিনের জন্য। এটাকে বলা হয় রেস্কিউ থেরাপি, মানে হচ্ছে যে শর্ট কোর্স অফ স্টেরয়েডের জন্য আমরা শর্ট কোর্স দিব, যেমন কর্টন 10 মিলিগ্রাম প্রতিদিন রাতে দিব 10 দিন। 10 দিনে তার শরীরটা একটা নর্মালে চলে আসবে, ঠিক আছে। হ্যাঁ কর্টন অথবা ওরাডাক্সন যেটাই দিতে পারেন। না, এটা দুইটা, একটা হচ্ছে ডেক্সামিথাসোন আর একটা হচ্ছে প্রেডনিসোলোন। কাজ দুটোটা সেম, দুটোটাই হচ্ছে যে অ্যান্টি হাইপার সেনসিটিভিটি, তারপর হচ্ছে সর্দি কাশি অ্যালার্জি এগুলা কমায়, কিন্তু দুইটা হচ্ছে 2 গ্রুপের ঔষধ। যেমন মনে করেন ডাইক্লোফেনও ব্যথার ওষুধ, প্যারাসিটামলও ব্যথার ওষুধ, ন্যাফ্লক্সেনও ব্যথার ওষুধ, সবই ব্যথার ওষুধ, কিন্তু একটা এক এক মেকানিজমে কাজ করে, মেকানিজম একটা আর একটা এক এক রকম। হ্যাঁ, তাহলে বৃষ্টি কমছে, তাহলে আমরা চলে যাই। আর কোনো কোশ্চেন আছে কি না? হ্যাঁ, দুইটা সেম।